সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুখে আছো, সুস্থ আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনার্স চতুর্থ বর্ষের এন্টারপ্রেনারশিপ সাবজেক্টের পঞ্চম চ্যাপ্টার ক্লাস করব। আমরা শেয়ার স্ক্রিন করছি। এর আগে আমরা ক্ষুদ্র ব্যবসায় এবং ব্যবসায় পরিকল্পনা করেছি। তোমরা নিয়মিত লেখাপড়া করেছো, দেখেছো এবং আমাদের বুক রেফারেন্স অনুযায়ী পড়াশোনা করবা। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। During this pandemic, I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject Management, BBA Honors, 4th year, course code 242617, Entrepreneurship Shilpoddog, Lecture 6, Chapter 5, Financing Small Business, Financing Small Enterprises, ক্ষুদ্র ব্যবসায় বা প্রতিষ্ঠানে অর্থায়ন। This is S.M. Ali Azam, Associate Professor, Department of Management, ঢাকা কমার্স কলেজ। এই অধ্যায়ে আমরা যেসব প্রশ্ন পাঠের বিষয় লেখাপড়া করব তা হলো অর্থায়ন বা অর্থায়ন সংস্থানের সংজ্ঞা, ব্যবসায় অর্থ সংস্থানের সংজ্ঞা, আর্থিক পরিকল্পনার সংজ্ঞা, ক্ষুদ্র ব্যবসায় আর্থিক পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় মূলধন বা অর্থের প্রয়োজনীয়তা বা ব্যবহার, ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের উৎস, চলতি মূলধনের সংজ্ঞা এবং চলতি মূলধন চক্রের সংজ্ঞা। প্রথমেই পড়ি অর্থায়ন বা অর্থ সংস্থানের সংজ্ঞা। অর্থ হলো প্রচলিত মান, মুদ্রা, আর অর্থায়ন হলো অর্থের বাস্তব ব্যবহার ও ব্যবস্থাপনা। অর্থায়নের ইংরেজি প্রতিশব্দ ফাইন্যান্স, ল্যাটিন ফিনিশ FINIS শব্দ হতে এসেছে। দুটি শব্দের অর্থই তহবিল গঠন। অর্থায়ন বলতে কোনো আর্থিক বা অনার্থিক প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সম্পাদনের জন্য নির্বাচিত উৎস থেকে অর্থ জোগাড় করে তার মাধ্যমে তহবিল গঠন করাকে বোঝায়। অন্যভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকারের অর্থ সংগ্রহ এবং অর্থ সংক্রান্ত নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলা হয়। ব্যবসায় আর্থিক প্রতিষ্ঠান, সরকার, অমুনাফাভোগী প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি ও পারিবারিক প্রয়োজনে অর্থ সংগ্রহ এবং তার ব্যবহার ও ব্যবস্থাপনা হলো অর্থায়ন। অর্থায়ন অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হিসেবেও আখ্যায়িত করা যায়। অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীর সমষ্টি। প্রতিষ্ঠানে কি ধরনের ও কত পরিমাণ অর্থের প্রয়োজন তা অনুমানপূর্বক কোথা হতে কিভাবে সেই অর্থ সংগ্রহ করা হবে তার পরিকল্পনা, গৃহীত পরিকল্পনা অনুযায়ী অর্থের সংস্থান, অর্থের বাস্তবভিত্তিক সংরক্ষণ, সঠিক ব্যবহার ও সুষ্ঠু নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় কার্যক্রম হলো অর্থায়ন। সুতরাং কোন প্রতিষ্ঠানের অভিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে তহবিলের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ, অর্থের মূলধনী ব্যয় বিবেচনা, অর্থের উৎস চিহ্নিতকরণ, লাভজনক খাত হতে অর্থ তহবিল সংস্থান, তহবিলের বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যাবলীর সমষ্টিকে অর্থায়ন বলা হয়। ফাইন্যান্স ইজ দ্য লাইফব্লাড অফ অ্যান এন্টারপ্রাইজ। একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ের জীবনী শক্তি অর্থ অর্থায়ন। To run a business enterprise smoothly, finance is the utmost importance. ব্যবসায়কে ভালোভাবে
মসৃণভাবে সুচারুরূপে পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান, যে বিষয়টি, তা হলো অর্থ। In the absence of adequate finance, neither a business can be conducted in an efficient manner, nor it is possible to expand it. একটি প্রয়োজনীয় অর্থ ব্যতীত একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালনা করা, পরিচালনা করা, কন্ডাক্ট করা, এমনকি সম্প্রসারণ করা অসম্ভব। ব্যবসায় অর্থায়ন বা ব্যবসায় অর্থ সংস্থানের সংজ্ঞা, ডেফিনেশন অফ বিজনেস ফাইন্যান্স। ব্যবসায় অর্থায়ন হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের পরিকল্পিত কার্য সম্পাদনের জন্য অর্থের উৎস চিহ্নিতকরণ ও অর্থ সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায় অর্থাগম বৃদ্ধি করা। অর্থ বা পুঁজিকে ব্যবসায়ের জীবনী শক্তি হিসেবে অভিহিত করা যায়। অর্থ ব্যবসায়ের মেরুদণ্ড স্বরূপ। ব্যবসায় অর্থ সংস্থান বলতে ব্যবসায় এমন কার্যক্রমকে বোঝায় যার দ্বারা ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন এবং ব্যবসায়ের সামগ্রিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে মূলধন সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায়ের অর্থ ব্যবস্থাপনার এমন একটি কলা ও কৌশল যার দ্বারা ব্যবসায় বা শিল্পে প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ, অর্থের উৎস চিহ্নিতকরণ, স্বল্প মূলধনী খাত হতে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের পূর্ণ ব্যবহার, অর্থের নিরাপত্তা সংরক্ষণ এবং সংগৃহীত অর্থ সময় মতো পরিশোধের জন্য আর্থিক পরিকল্পনা সমন্বয়, নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্য সম্পাদন করা হয়। তাহলে অর্থায়ন এর আমরা একটি ছকের মাধ্যমে, রেখাচিত্রের মাধ্যমে অর্থায়নের ধারণাটা দেখাতে পারি। যে উদ্যোক্তা অর্থ বা পুঁজি ব্যবসায় বিনিয়োগ করে, এই বিনিয়োগের মাধ্যমে সে লাভ পায় অথবা লোকসান পায়। যখন সে লাভ পায় তখন সে সন্তুষ্ট হয়, এবং যখন সে লোকসান পায়, লোকসান ভোগ করে, তখন সে অসন্তুষ্টি থাকে। এবং এই আসল বা লাভ সে মুনাফা অর্জনের মাধ্যমে ফেরত পেতে পারে, কিন্তু কখনো তাকে এর জন্য অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণও করা হতে পারে। নেক্সট আমরা পড়ি আর্থিক পরিকল্পনার সংজ্ঞা, ডেফিনেশন অফ ফিনান্সিয়াল প্ল্যান। মানে সোর্সেস অফ ফান্ড, ইউটিলাইজেশন অফ ফান্ড, এই দুটো নিয়ে হবে আমার ফিনান্সিয়াল প্ল্যান। তাহলে ফিনান্সিয়াল প্ল্যান হলো আমার অর্থের উৎস সমূহ এবং অর্থের ব্যবহার সমূহের নিয়ে পরিকল্পনা করতে হবে। ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ পদ্ধতি এবং তার যথোপযুক্ত ব্যবহারের জন্য পূর্বে গৃহীত সিদ্ধান্তই হলো আর্থিক পরিকল্পনা বা অর্থায়ন পরিকল্পনা। প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত বিষয়ে একজন উদ্যোক্তা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আর্থিক পরিকল্পনা বলা হয়। সুতরাং ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে অর্থের প্রয়োজনীয়তা শনাক্তকরণ, অর্থের উৎস নির্ধারণ, সঠিক উৎস হতে প্রয়োজনীয় অর্থ সংস্থান, অর্থের ব্যবহার, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ বিষয়ক কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত ও তা জ্ঞাতকরণ প্রক্রিয়াকে আর্থিক পরিকল্পনা বলে। এখন আমরা পড়ব ক্ষুদ্র ব্যবসায় আর্থিক পরিকল্পনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অর নিডস অফ ফিনান্সিয়াল প্ল্যান ফর স্মল বিজনেস। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র ব্যবসায়ে অর্থ সংস্থানের গুরুত্ব পড়ব। আমরা জানি অর্থ জীবনী শক্তি, অর্থ ছাড়া ব্যবসায় চলমান থাকতে পারে না, যেরকম রক্ত ছাড়া শরীর চলমান ধাবমান থাকে না। তো অর্থ সঠিক সময়ে উপযুক্ত পরিমাণ
যা আমার প্রয়োজন সে পরিমাণ অর্থ আমার সংস্থান করতে হবে। এতে কি সুবিধা, কি কেন আমি করব? এক, অর্থের প্রয়োজনীয়তা নির্ধারণ, টু ডিটারমাইন দ্য নিড অফ মানি। আমার কোন খাতে কি অর্থ প্রয়োজন সেটি আমি নির্ধারণ করব। যেমন আমার নতুন বিষয় স্থাপন করব, নতুন ব্যবসায় বা শিল্প গঠন বা স্থাপন করব, সেজন্য অর্থ লাগবে, তার প্রয়োজনীয়তা নির্ধারণ করব। কাঁচামাল ক্রয় করব, উপকরণ ক্রয় করব, যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয়, পণ্য মজুতকরণের জন্য গুদামঘর, কর্মীদের বেতন দিতে হবে, মজুরি পারিশ্রমিক দিতে হবে, কর্মীদের বিভিন্ন প্রণোদনা দিতে হবে, পরিবহন ব্যবস্থা রয়েছে, মোড়কীকরণ করতে হবে, মার্কেটিং প্রমোশন করতে হবে, প্রোডাক্ট লাইন বৃদ্ধি, ব্যবসায়ের কার্য সম্প্রসারণ, এইসব কাজের জন্য আমার অর্থ দরকার, তার পরিমাণ আমি নির্ধারণ করব। নেক্সট, প্রয়োজনীয় তহবিল নির্ধারণ, টু ডিটারমাইন রিকোয়ার্ড ফান্ডস। রিকোয়ার্ড ফান্ডস, আমার কি পরিমাণ তহবিল দরকার। আগে আমরা নির্ধারণ করছি কোথায় কোথায় লাগবে, এবার আমরা প্রয়োজনীয় তহবিল নির্ধারণ করব, যে কাঁচামাল উপকরণের মূল্য নির্ধারণ করব, যন্ত্রপাতি আসবাবপত্রের জন্য প্রয়োজনীয় অর্থ পরিমাণ এটা নির্ধারণ করব, পণ্য আমদানি ও ক্রয়ের জন্য পরিশোধিত অর্থের পরিমাণ নির্ণয় করব, ব্যবসায় পরিচালনায় প্রান্তিক মূলধন নির্ধারণ করব, বেতন ও পারিশ্রমিক খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তা নির্ণয় করব, প্রত্যাশিত আয় নয় এমন খরচ নির্বাহের জন্য অর্থ নির্ধারণ করব, ইত্যাদি। নেক্সট, তহবিলের উৎস নির্ধারণ, টু ডিটারমাইন সোর্সেস অফ ফান্ডস। আমরা কোথা থেকে, এই যে বললাম আমার অর্থ দরকার কোথা থেকে পাবো, সবকিছুই আমার নিজের থেকে দেব বা সবকিছু আমি ব্যাংক থেকে নেব, সেটা আমরা নেক্সট পার্টে বলবো কোথা থেকে আমরা অর্থ নিতে পারি। আমরা নিজের থেকে তো নেবই, নিজের নাই তখন কেউ দেব না। তোমার ওনার্স ক্যাপিটাল আগে দরকার, তারপর অন্যের থেকে পাওয়া যাবে। নিজে আত্মীয় স্বজন থেকে কিছু নেব, এরপর ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেব, কিছু ধার নেব বন্ধু বান্ধব পাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে। সম্পত্তি বিক্রয় করতে পারি আমি, আমার যে সম্পদ এখন প্রয়োজন নেই, দূরে রয়েছে, আমার নিয়ন্ত্রণের বাইরে, অথবা খুব মূল্য বৃদ্ধি পাচ্ছে না, সেই সম্পদ বিক্রি করে আমি ব্যবসায় অর্থ সংস্থান করতে পারি। আবার বিভিন্ন বিনিময় বিল যদি থাকে সেগুলো আমি বাট্টাকরণ করতে অর্থ সংস্থান করতে পারি। আমার রিজার্ভ ফান্ড থাকলে সেটা আমি এই ব্যবসায় বিনিয়োগ করতে পারি। এছাড়া ব্যাংক বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি অর্থ সংস্থান করতে পারি। ওকে, নেক্সট, সংগৃহীত তহবিলের পরিশোধকাল নির্ধারণ। সংগৃহীত তহবিলের পরিশোধকাল নির্ধারণ, টু ডিটারমাইন পেমেন্ট টাইম পিরিয়ড অফ ফিনান্সিয়াল ফান্ডস। এবার আমরা নির্ধারণ করতে হবে যে আমরা যে অর্থ সংস্থান করব, গ্রহণ করব, তা কত সময়ের জন্য, সংগৃহীত অর্থ কখন ফেরত দেওয়া হবে তা নির্ধারণ করতে হবে। আর্থিক পরিকল্পনার উদ্যোক্তাকে ব্যাপকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। শেয়ার বিক্রির অর্থ অর্থাৎ ইকুইটি মূলধন ফেরত দেওয়া বাধ্যতামূলক না হলেও ক্রেতারা ন্যূনতম মুনাফা প্রত্যাশা করে। এরূপ প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলে বাজারে শেয়ারের মূল্য কমে প্রতিষ্ঠানের বিপদ হতে পারে। অন্যদিকে ঋণকৃত মূলধনের জন্য নির্দিষ্ট হারে সুদ প্রদান বাধ্যতামূলক, তেমনি নির্দিষ্ট সময় পর ঋণকৃত অর্থ অবশ্যই ফেরত প্রদান করতে হয়। তাই উদ্যোক্তাকে, পরিকল্পনাবিদকে এই অর্থ পরিশোধের বিষয়গুলো ভাবতে হবে। নেক্সট আমরা পড়ছি ক্ষুদ্র ব্যবসায় মূলধন বা অর্থের ব্যবহার বা প্রয়োগ। আমরা এই অর্থ কোথায় কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো। স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন আমরা কোন কোন খাতে ব্যয় করতে পারি, অর্থাৎ কোন কোন খাতগুলো আবার স্থায়ী খাত।
স্থায়ী খাত মানে যেটি দীর্ঘমেয়াদে অধিক পুঁজি, তুলনামূলকভাবে অধিক পুঁজি ব্যয় করা হয় এবং দীর্ঘমেয়াদী, যা উপযোগিতা আমি দীর্ঘকাল পাবো। আমি জমি ক্রয় করলে এ মাসে জমি করে এ মাসে আবার এটা বিক্রি করে দিব না। এ মাসে আমি একটি বিল্ডিং স্থাপন করে আগামী মাসে এটা বিল্ডিং বিক্রি করে দিব না। এটা আবার অনেক দিন, অনেক বছর, যুগ যুগ, এমনকি শত বছরও থাকতে পারে। তাহলে এগুলো জন্য যে মূলধন দরকার সেটি আমার ফিক্সড ক্যাপিটাল। অন্যদিকে দৈনন্দিন নিয়মিত স্বল্প সময়ের যে কাজগুলো আমরা করি সেগুলো জন্য আমার স্বল্প মেয়াদী কারেন্ট মূলধন দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। তাহলে স্থায়ী মূলধন আমরা কোন কোন খাতে ব্যবহার করব? ভূমি ক্রয়, ভূমি ইজারা নেওয়া, লিজ নেওয়া, ভূমি উন্নয়নের জন্য, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি স্থাপন, কারখানা ও অফিসের ভবন নির্মাণ, কারখানা ও অফিসের আসবাবপত্র ক্রয়, ব্যবসায়ে বিনিয়োগ, প্রাথমিক স্থাপনা ব্যয় নির্বাহ, কারখানা অফিস সরঞ্জাম এবং অন্যান্য সম্পত্তি ক্রয়। এসবের জন্য আমার অধিক মূলধন দরকার এবং তুলনামূলক বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। সুতরাং এটি আমাকে বিবেচনা করতে হবে। এখানে পুঁজি বিনিয়োগের পর এটি সহজেই এই টাকাটি আমি আর পাবো না। ওয়ার্কিং ক্যাপিটাল, নিয়মিত কাজকর্ম চলমান রাখার জন্য, আমার ব্যবসায়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যে অর্থ দরকার, সাধারণত 1 বছরের সময়ের জন্য আমরা সেই কিছু পরিমাণ টাকা হাতে রাখবো। এখন নিয়মিত কর্মচারীর বেতন দিতে হবে না। কর্মচারী এই মাসে কাজ করছে, তাকে বলা যাবে না তো 10 বছর পর তোমার বেতন দিব। এই মাস শেষেই, অথবা দৈনিক শ্রমিক হলে, লেবার হলে তাকে দৈনিক বা সাপ্তাহিকও দিতে হবে। তো সে পরিমাণ টাকা আমার থাকতে হবে। আমি বিদ্যুতের লাইন স্থাপন করলাম, এসি স্থাপন করলাম, এটি ফিক্সড কস্ট, বাট আমার প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে। এটি জন্য আমার চলতি মূলধন হাতে রাখতে হবে। তাহলে চলতি মূলধন এর কোন কোন খাতে আমরা চলতি মূলধন ব্যয় করব? প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, প্রাথমিক কিছু কাঁচামাল ক্রয় করলাম, উপকরণ ক্রয় করলাম তার জন্য। প্রথম কাঁচামাল আমরা বেশি ক্রয় করতে পারি কিছুদিন রেখে দেওয়ার জন্য। এরপর নিয়মিত ভাবে কাঁচামাল ক্রয়, উপকরণ ক্রয়, যা দ্বারা আমি পণ্য বা সেবা তৈরি করব বা শিল্প স্থাপন করব, অথবা কখন আমি ক্রয় করে বিক্রয় করতে পারি। নেক্সট, আমার কর্মচারীদের বেতন ও মজুরি দেওয়ার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। দৈনন্দিন পরিচালনা ব্যয় নির্বাহের জন্য, দৈনন্দিন কাজে কি লাগবে? আজকে আমার অফিস সরঞ্জাম, বিভিন্ন উপকরণ রাখতে পারে। কি কাগজ লাগবে, কলম লাগবে, মানে স্টেশনারিজ, স্টেবলারের পিন লাগবে। এটি তো 5 বছরের পর হইলে হবে না, এখনই আজকেই কিনতে হবে। আজকে আবার ফটোস্টেটের কাজ করতে হবে, আজকে এই টাকা দিতে হবে। আপ্যায়ন খরচ, প্রতিষ্ঠানে আমার একজন সাপ্লায়ার এসেছে, একজন ভালো ক্রেতা আসছে, তার কাছ থেকে আমি অনেক প্রফিট করতে পারি, সুতরাং তার জন্য আমাকে ওই অতিথি আপ্যায়ন করতে হবে, আমার ক্রেতার কে আপ্যায়ন করতে হবে। এর জন্য যে ব্যয় সেটি ওয়ার্কিং ক্যাপিটাল। বিভিন্ন লায়াবিলিটিস পরিশোধ করতে হবে, যেটা আমরা তাকে আগেই তারিখ দিয়েছিলাম, এরকম সেটি আমার টাকা আমার হাতে রাখতে হবে। আমার ভবন ভাড়া করেছিলাম, আমি দোকান ভাড়া নিয়েছিলাম, সেই ভাড়া অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। বিভিন্ন বকেয়া দায় পরিশোধ, এরপরে এক দায় দেব, এছাড়া 10 বছর 5 বছর আগের একটি দায় ছিল, সেগুলো আমাকে প্রয়োজনে দিতে হবে। অপ্রত্যাশিত ব্যয় নির্বাহ, এছাড়া আনএক্সপেক্টেড কিছু ব্যয় হতে পারে, এবছর হঠাৎ করে এখন হইল, এই মুহূর্তে আমাদের অনলাইন কার্যক্রম করতে হবে, অনলাইনে ক্রয় বিক্রয় করতে হবে, তার জন্য আমার এখন ল্যাপটপ, ডেস্কটপ, ইন্টারনেট, এই সুবিধাগুলো নিতে হবে। এটি হয়তো আমি চলমান নিয়মিত ছিল না, কিন্তু এখন এই ঘটনার প্রেক্ষিতে নিতে হবে। একটি বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, ঘূর্ণিঝড় আসলো, এর প্রেক্ষিতে আমার কোনো একটি কাজ করতে হতে পারে, এই মুহূর্তেই করতে হবে, এখনই করতে হবে, এই বছরই করতে হবে, এটি ভবিষ্যতের জন্য রেখে দিলে হবে না। এর জন্য আমার
অর্থ দরকার। ওকে, নেক্সট আমরা পড়ি অর্থ সংস্থানের উৎস সমূহ। ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়নের উৎস। ঠিক আছে, আমরা এখন পড়ব ক্ষুদ্র ব্যবসায়ে অর্থায়নের উৎস। সোর্সেস অফ স্মল বিজনেস ফাইন্যান্সিং। কোথা থেকে আমি অর্থ নিব? প্রথমে কার থেকে নেব? প্রথমে নিজের থেকে নেব। নিজের নাই, নিজের 1 টাকাও নাই, আপনি কিভাবে একটি কোম্পানি গঠন করবেন? কিভাবে ডিরেক্টর চেয়ারম্যান হবেন? আগে ওনার্স ক্যাপিটাল, নিজের পকেটের টাকা, নিজের হাতের টাকা দরকার আগে। ক্যাশ ইন হ্যান্ডস থাকতে হবে, তারপর আমরা বাহ্যিক উৎস থেকে নেব। তাহলে অর্থ সংস্থানের দুটি উৎস, ক অভ্যন্তরীণ উৎস, খ বাহ্যিক উৎস। ইন্টারনাল সোর্সেস এন্ড এক্সটার্নাল সোর্সেস। হ্যাঁ, এবার ইন্টারনাল সোর্সেস গুলো আমরা বলছি। এক, উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন, প্রমোটার্স প্রাইমারি ক্যাপিটাল। অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রধান উৎস হলো উদ্যোক্তা বা উদ্যোক্তাদের ব্যবসায়ীর নিজস্ব মূলধন, প্রাথমিক মূলধন। ব্যবসার শুরু প্রাককালেই এই মূলধনের প্রয়োজন হয়। ব্যবসায়ের অবস্থান, আয়তন, গঠনগত বিভিন্নতার কারণে উদ্যোক্তাদের সরবরাহকৃত মূলধনের পরিমাণেও ভিন্নতা পরিলক্ষিত হয়। 2, সংরক্ষিত মুনাফা, রিটেইনড আর্নিংস। ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক নিট মুনাফার যে অংশ মালিক পক্ষের মধ্যে বন্টন না করে বরং তারল্য বৃদ্ধির জন্য সংরক্ষণ করা হয়, তাই হলো সংরক্ষিত মুনাফা বা আবন্টিত মুনাফা। প্রতিষ্ঠানের নিট লাভের এই অংশ প্রতি বছরে সংরক্ষণ করা হয় কেবল চলতি দাবি মোকাবেলার জন্য। এই সংরক্ষিত যে মুনাফা, সেগুলোকে আমরা বিভিন্ন রকম সংরক্ষিত মুনাফা হতে পারে, যেমন রিজার্ভ ফান্ড, সাধারণ সঞ্চিতি। ব্যবসায় নিট মুনাফা হতে সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসাবে ঘোষণা না করে কিছু অর্থ সঞ্চিতির মাধ্যমে যে তহবিল সৃষ্টি হয় সেগুলো হলো সাধারণ সঞ্চিতি। 2, সন্দেহজনিত দেনা সঞ্চিতি, প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রতিষ্ঠানে তার মুনাফার কিছু অংশ প্রাপ্য দেনা হ্রাসের ঝুঁকি মোকাবেলার জন্য সংরক্ষণ করা হয়। এটা সন্দেহজনিত। এই সন্দেহজনিত দেনা সঞ্চিতি প্রতিষ্ঠানের সংরক্ষিত মুনাফা তহবিলে সংরক্ষিত থাকে। নেক্সট, লাভ লোকসান হিসাবের উদ্বৃত্ত, ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানের মুনাফা বন্টনের জন্য উদ্বৃত্ত পত্র তৈরির পূর্বে যে লাভ লোকসান আবন্টন হিসাবে তৈরি করা হয় তার জের সমূহ উদ্বৃত্ত পত্রের দায় পাশে দেখানো হয়। আর সে কারণে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আয়ের উৎস। সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ইকুয়ালাইজেশন ফান্ড, ডিভিডেন্ড ইকুয়াল করব। প্রতিষ্ঠানে প্রতি বছর কি সমান মুনাফা হয়? হয় না, কোন বছর কম, কোন বছর বেশি। যে বছর বেশি মুনাফা হয়ে গেল, খুব সব না দিয়ে ভাবি ইতিপূর্বে প্রায় বছরে অনেক কম হতো, তাহলে আগামী বছর যদি আবার কম হয় তার জন্য কিছু রেখে দেব সমন্বয়ের জন্য। নিমজ্জিত তহবিল, সিঙ্কিং ফান্ড। ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রয়োজনে যে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে বা ঋণপত্র ইস্যু করে তাকে নিমজ্জমান বা নিমজ্জিত তহবিল, সিঙ্কিং ফান্ড বলে।
এই উৎসগুলো তোমরা খুব ভালো করে পড়বা, দেখবা। এখান থেকে কিন্তু খুব ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে, অথবা বড় প্রশ্ন থাকতে পারে, বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এই যে অনিমজ্জিত তহবিল কি, কল্যাণ তহবিল কি। নেক্সট, ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিল, কম্পেনসেশন এন্ড ওয়েলফেয়ার ফান্ড। প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বা যান্ত্রিক দুর্ঘটনায় কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হলে বা নিহত হলে তাকে বা তার পরিবারের সদস্যকে ক্ষতিপূরণ দেওয়া হলো। এজন্য এটি বেনিভোলেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড তে নিয়মিত কিছু অর্থ আমরা সংরক্ষণ করে রাখব। অবচয় সঞ্চিতি, ডেপ্রিসিয়েশন রিজার্ভ। অবচয় সঞ্চিতি হলো প্রতিষ্ঠানের অনাদায়ী দায়। প্রতিষ্ঠানের ভবন, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো দীর্ঘদিন ব্যবহারের কারণে ক্ষতি হতে পারে, এর মূল্য হ্রাস পেতে পারে। এর জন্য অবচয় সঞ্চিতি রাখতে হয়। বকেয়া খরচ, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আধুনিক ব্যবসায় জগতে ধারে লেনদেনও সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাঁচামাল, অন্যান্য উপকরণ যেমন ধারে ক্রয়ের সুযোগ পায়, কখনো কিছু কিছু পাওনা বা পণ্যমূল্য তাকে বাকিতে রাখতে হয়। এই বকেয়া সমূহ পরিশোধিত না হওয়া পর্যন্ত তার অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হিসাবে তা সংরক্ষিত রাখতে হয়। ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে মাঝেই অর্থ দরকার বিপদ সংস্থানের জন্য, সেই ক্ষেত্রে তার অর্থ তাকেই দিয়ে দিব। এজন্য তার বেতনের একটি অংশ থেকে মূল বেতনের 10% কেটে রাখলাম, আর মালিক তার ব্যবসায় থেকে 10% দিয়ে দিল, এই 20% সঞ্চয় করে রাখলাম। এবার বলে দিলাম যে এখানে 5 বছর পর তুমি প্রয়োজনে এখান থেকে উত্তোলন করতে পারবা, সবটুকু বা চাকরির বয়স অনুযায়ী বিভিন্ন, অথবা তোমাকে এর জন্য একটা ইন্টারেস্ট চার্জ করা হবে, তোমার অ্যাকাউন্টে জমা হতে পারে এই ইন্টারেস্ট, এবং চাকরি শেষে অবসরকালে এই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোমাকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এর জন্য আমাকে অর্থ সংস্থান করতে হয়। অতিরিক্ত স্থায়ী সম্পত্তি বিক্রি, সেলস অফ সারপ্লাস ফিক্সড অ্যাসেট। ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের পূর্বেই অনেক স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, যা প্রতিষ্ঠান স্থাপনের পর দেখা যায় অব্যবহৃত বা কাজে না লাগতে পারে। তাহলে তখন এই অব্যবহৃত স্থায়ী সম্পত্তি বিক্রয় করে নগদ তহবিল সংগ্রহ করা যায়। স্থায়ী সম্পত্তির মেয়াদ উত্তীর্ণ ব্যবহার, ওভার ইউজেস অফ ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সম্পত্তির মেয়াদ শেষ, এই আসবাবপত্রটি, এই টেবিলটি 10 বছর পর আর ব্যবহার করা কথা নয়, কিন্তু এখন আমি যদি আরো 1 বছরের জন্য ব্যবহার করি, এই মেশিনটি, রঙের কাজ 5 বছর পর করার কথা, রিপেয়ার 1 বছর পর করার কথা, কিন্তু দেখলাম যে না, আরো 6 মাস আমি বাড়িয়ে দিই। তাহলে এই বিকৃত অর্থ তার পুনঃমেরামত বা পুনঃস্থাপন কাজে ব্যয় হয়। যতদিন পর্যন্ত তা ব্যয়িত না হয় ততদিন পর্যন্ত তা অভ্যন্তরীণ উৎস হিসাবে থাকে। অর্থাৎ আমার আসবাবপত্র যন্ত্রপাতিটা মেয়াদ উত্তীর্ণ, এটি আমি আরো 6 মাস ব্যবহারের জন্য রেখে দিলাম, বা আরো 6 মাসের দ্বারা সুবিধা পাইলাম, এই রিপেয়ার দ্বারা আমি 6 মাস সুবিধা পাইলাম। তাহলে এতে আমার অর্থের লাভ হবে। নেক্সট, এতক্ষণ আমরা পড়লাম আমার ভিতরের টাকা, নিজের টাকা কিভাবে ব্যবহার, লাভজনক ব্যবহার, পুনঃব্যবহার করতে পারি। এবার আসো আমরা লিখবো বাহ্যিক উৎস। হ্যাঁ, এক্সটার্নাল সোর্সেস।
প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষ থেকে যে অর্থ সংগ্রহ করা হয় তা বাহ্যিক উৎস। এই বাহ্যিক উৎসগুলো আমরা এবার লিখে, বাহ্যিক উৎস প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস হতে পারে। মানে প্রতিষ্ঠান থেকেও তুমি কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আমরা ঋণ নিতে পারি, আর কিছু প্রতিষ্ঠান নয় কিন্তু ব্যবসায় বা ব্যক্তি, তাদের থেকে আমরা ধার নিতে পারি। প্রাতিষ্ঠানিক উৎসগুলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকে সহজেই আমরা স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী ঋণ নিতে পারি। বাণিজ্যিক ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ দেয় না বা কম দেয়। বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা সহজেই ব্যবসায়ের জন্য স্বল্প মেয়াদী 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 3 বছরের জন্য ঋণ নিতে পারি। তারপরে বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি। এই ব্যাংক বিনিয়োগের কাজ করবে। হ্যাঁ, যেটি এই ব্যাংক আর বিনিয়োগ প্রতিষ্ঠানের একটু পার্থক্য রয়েছে, যে ব্যাংকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সুদ দিতে হয়, আর বিনিয়োগ ব্যাংক সে এখানে তোমাকে এখানে বিনিয়োগ করেছে, তার বিনিময়ে তাকে লাভের অংশ দেওয়া হতে পারে। আসলে এটি প্রতিষ্ঠানের ধরন ভেদে, চুক্তি ভেদে, শর্ত ভেদে ভিন্ন হয়ে থাকে। বীমা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। বীমা কোম্পানি জনসাধারণ থেকে, ভিন্ন প্রতিষ্ঠান থেকে বীমা চুক্তি সম্পাদন বা মাসে মাসে বছর অথবা নির্দিষ্ট সময়ান্তে প্রিমিয়াম বাবদ অর্থ পায়। এই অর্থ কি করবে? সে বসে রাখবে? এই অর্থ এবার আরেক গোষ্ঠী জনগণের নিকট, ব্যবসায়ীর নিকট ঋণ হিসাবে প্রদান করবে। তাহলে তুমি ব্যবসায়ী বীমা কোম্পানি থেকেও ঋণ সংগ্রহ করতে পারো। ওকে, নেক্সট আমরা বলছি বিনিয়োগ, বীমা কোম্পানি, উন্নয়ন ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক থাকতে পারে। সেই ব্যাংক যেমন বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, তার থেকেও ঋণ নেওয়া যেতে পারে। সাধারণত এখান থেকে মধ্য বা দীর্ঘমেয়াদী ঋণ বেশি পাওয়া যায়। ইজারা কোম্পানি, লিজিং কোম্পানি, বিভিন্ন প্রকার ইজারা কোম্পানি অর্থায়নের সুবিধা দিয়ে থাকে। এখান থেকে সহজেই মধ্যমেয়াদী ঋণ নেওয়া যেতে পারে। ইজারা চুক্তির মাধ্যমে ইজারা গ্রহীতাকে প্রতিষ্ঠানের সম্পত্তি সমূহের ব্যবহারজনিত অর্থ সংস্থানের সুবিধা দিয়ে থাকে। শেয়ার বাজার, ব্যবসায়ে বাহ্যিক অর্থ সংস্থানের আর একটি উৎস শেয়ার বাজার। শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ার বাজারে সাধারণ জনগণের নিকট শেয়ার বা ঋণপত্র বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে পারে। এটি দীর্ঘমেয়াদেও করতে পারে। সাধারণত ছোট প্রতিষ্ঠানের পক্ষে এটি সম্ভব নয়, বড় প্রতিষ্ঠান হলে এটি সম্ভব, কারণ এই শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হলে প্রচুর অর্থ দরকার এবং সাধারণত অনেক লোক এর উদ্যোক্তা থাকতে হয়, পরিচালক থাকতে হয় এবং কোম্পানি গঠন করতে হয়। তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি বাজারে এই শেয়ার বিক্রির মাধ্যমে ব্যাপক বিরাট পরিমাণ অর্থ সংস্থান করতে পারে, এমনকি শত শত কোটি টাকাও জনগণের থেকে শেয়ার বিক্রি বাবদ গ্রহণ করতে পারি। এতক্ষণ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বললাম। এছাড়াও আরো কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিসিক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এরকম সেগুলো থেকেও নেওয়া যেতে পারে। তাছাড়া আর কিছু অপ্রাতিষ্ঠানিক উৎস রয়েছে, নন ইনস্টিটিউশনাল সোর্সেস, যেমন ব্যবসায় ঋণ, ট্রেড ক্রেডিট। কোন ক্রেতা যখন বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে কোন পণ্য ক্রয় করে তখন প্রায় সময় ধারে ক্রয় করে এবং ক্রয়কৃত মাল বিক্রয় করে তার মূল্য পরিশোধ করে। এর ফলে তার কিছু সময়ের জন্য অর্থটা থেকে যায়। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, বকেয়া খরচ। ব্যবসায় কোনো পক্ষ বা প্রতিষ্ঠানের কাছে সেবা গ্রহণের পরও তার বিনিময় মূল্য প্রদান না করলে বকেয়ার সৃষ্টি হয়। যেমন ট্যাক্স,
টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো দেখা যাবে কখনো বিলম্বে পরিশোধ করা হতে পারে, এবং সেক্ষেত্রে যদি জরিমানা ধার্য না হয় তাহলে আবার জন্য কিছু সময়ের জন্য 1 মাস, 6 মাস, 3 মাসের জন্য একটি সুবিধা থেকে যাবে। মর্টগেজ লোন, বন্ধকি ঋণ। ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করতে পারে। মালিক ব্যবসায়ের উদ্যোক্তা জমি, দালান কোঠা, যন্ত্রপাতি এগুলো বন্ধক রেখে দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারে বা কখনো মাঝারি বা মধ্যমেয়াদী ঋণ নিতে পারে। বন্ড ও ঋণপত্র, বন্ড অ্যান্ড ডিবেঞ্চার। প্রতিষ্ঠান তার বন্ড এবং ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে ঋণ গ্রহণ করতে, ঋণ তহবিল তৈরি করতে পারে, এবং তার যথেষ্ট সুনাম সম্পন্ন প্রতিষ্ঠান হতে হয়, বড় প্রতিষ্ঠান হতে হয়, এবং কোম্পানি হতে হয়, অনেক পুঁজি তার দরকার, বৃহদায়তন প্রতিষ্ঠান, সে এরকম কাজগুলো করতে পারে। একক ছোট একটি প্রতিষ্ঠান, একটি প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তার পক্ষে এটি সম্ভব হয় না, তখন এটিকে সাধারণত কোম্পানিতে রূপান্তর করা হলে তখন তুমি দ্রুত ব্যাপক পরিমাণ ডিবেঞ্চার বিক্রির সুযোগ পাবে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, হ্যাঁ আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকেও স্বল্প সময়ের জন্য কিছু টাকা নিতে পারি, তবে এই ক্ষেত্রে যেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এছাড়া মহাজন ও সুদের ব্যবসায়ী, মহাজন ও সুদের ব্যবসায়ী থেকেও কিছু লোক রয়েছে সমাজে, আশেপাশে বাংলাদেশে, সে আদিকাল থেকে এখন পর্যন্ত রয়েছে। বিভিন্ন এলাকায় আশেপাশে তোমার প্রতিষ্ঠানের পাশেই দেখবা কিছু ব্যক্তি রয়েছে, তারা সুদের বিনিময়ে চড়া সুদে তারা ঋণ দিয়ে থাকে। দেখা যায় ব্যাংক থেকে আনলে 10% ইন্টারেস্ট, অথচ এই মহাজন তাকে মাসেই দিতে হয় 5% ইন্টারেস্ট। দেখা যায় 5 বার 60% হয়ে গেছে বা আরো বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংস্থান করতে পারি। ওকে, নেক্সট আমরা ব্যবসায়ে মূলধন পড়তেছি। এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পড়ব। চলতি মূলধন, ওয়ার্কিং মূলধন কি? হ্যাঁ, কারেন্ট ক্যাপিটাল, অপারেটিং ক্যাপিটাল, কার্যকর করার জন্য, চলমান রাখার জন্য। কাকে? ব্যবসায়কে। আর ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন তাকে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বলে। কোন প্রতিষ্ঠানের নিত্য নৈমিত্তিক কার্যাবলী সম্পাদন, যেমন মজুরি প্রদান, কাঁচামাল ক্রয়, উৎপাদন, নগদে বা ধারদে পণ্যের বিক্রয়, অফিস মনোহারী খরচ, রঙের কাজ করা, মেরামতের কাজ, বিদ্যুৎ বিল ইত্যাদির জন্য যে পরিমাণ মূলধনের দরকার হয় তাকে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বলে। ব্যবসায় প্রতিষ্ঠানে হাতে নগদ বা চলতি হিসাবে ব্যাংকে জমা বিক্রয়যোগ্য লগ্নি, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য ইত্যাদি সমষ্টি হলো চলতি মূলধন। এগুলো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদে বারবার আবর্তিত হয় বিধায় এগুলোকে আমরা আবর্তিত মূলধনও বলতে পারি। আবর্তিত মূলধন। সুতরাং চলতি মূলধনে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমকে গতিশীল রাখে, প্রতিষ্ঠানের চলতি তারল্য ক্ষমতার নির্দেশ দেয়। চলতি মূলধন প্রতিষ্ঠানের সকল প্রকার চলতি হিসাবে তথ্য লিপিবদ্ধ করা হয়। চলতি মূলধন নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি ও চলতি দায়ের একটি চিত্র পাওয়া যায়। সুতরাং ব্যবসায় প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে বা ক্ষুদ্র ব্যবসায়ে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা ও এর কার্যক্রমকে সচল রাখার জন্য, চলমান রাখার জন্য যে পরিমাণ অর্থ সংস্থানের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। চলতি মূলধন একটি প্রতিষ্ঠানকে সর্বদা সচল
সতেজ রাখতে সক্ষম হয় এবং এর অভাবে ব্যবসায় সংগঠনের কার্যক্রম স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমরা ফাইন্যান্সিং চ্যাপ্টারের সর্বশেষে আরেকটি পাঠ পড়ি, সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, চলতি মূলধন চক্রের সংজ্ঞা। চলতি মূলধন চক্র হলো প্রতিষ্ঠানের চলতি আর্থিক কার্য সম্পাদনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান নগদ অর্থে কাঁচামাল ক্রয় করে তা পণ্য উৎপাদন ও মজুত করে এবং পরবর্তীতে তা বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে রূপান্তর করে। নগদ অর্থ থেকে অধিক পরিমাণ নগদ অর্থ রূপান্তরের প্রক্রিয়াই হলো চলতি মূলধন চক্র। নগদ অর্থে রূপান্তরে সময়ের প্রয়োজন হয়। নগদ অর্থে কাঁচামাল ক্রয়ের দিন থেকে উৎপাদিত পণ্য বিক্রয় করে নগদ অর্থ আদায় করার সময় পর্যন্ত যে পরিমাণ অর্থ বিনিয়োগকৃত থাকে তার পরিমাণকে যে চক্রে প্রকাশ করা হয় তা চলতি মূলধন চক্র। তাহলে আমরা এখানে একটি চক্র দেখিয়ে দিয়েছি যে নগদ অর্থ এটি বহিঃপ্রকাশ হবে বা চলতি কাজ চলমান কাজ করা হবে, মজুত পণ্য রাখা হবে, বিক্রয় করা হবে, দেনাদার থাকবে, আমার অর্থ প্রবাহ নগদ প্রবাহ হবে, এর মাধ্যমে আমার ব্যবসায় হবে। আমরা এবার একটু বুক রেফারেন্স দেখি। ফিশরিজ খানকা এয়ার খান, দিস ইজ আলী আজম, হাবিবুর রহমান, কমার্স পাবলিকেশন অ্যান্ড যমুনা পাবলিকেশন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তীতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, আমরা ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ক্লাস দেব। তাহলে আজকের মতো এখানেই শেষ। খুদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।